রাজস্থানের একটা ছোট্ট কিন্তু কুখ্যাত জেলা কিরণপুরে, যেখানে নামের সরলতা সত্ত্বেও গল্পগুলো জয়পুর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেখানে কানুনের চেয়ে চলে রাজেন্দ্র সিং রাঠোরের হুকুম, যিনি জেলার বিধায়ক এবং নিজেকে দেবতার থেকেও উচ্চ মনে করেন। কিন্তু সেই দিন জেলা সদরের বাইরে বাতাসে একটা অদ্ভুত পরিবর্তনের ইঙ্গিত, কারণ প্রথমবারের মতো একজন মহিলা এএসপি নিয়োগ হয়েছে, প্রিয়াঙ্কা শর্মা। বয়স হবে ৩২, কিন্তু চোখে এমন দৃঢ়তা যেন তার সিদ্ধান্ত ঝড়কে থামিয়ে দিতে পারে। সরকার তাকে পাঠিয়েছে বলে যদি কেউ এই জেলাকে ঠিক করতে পারে তাহলে সেটা তুমিই। কিন্তু কেউ সতর্ক করেনি যে এখানে সংস্কারের আগে নিজেকে রক্ষা করা আরও কঠিন। প্রথম দিন থেকেই প্রিয়াঙ্কা বুঝতে পারলেন যে এখানকার পুলিশ কর্মকর্তারা কোনো আইনের অনুসরণ করে না, বরং অন্য কারো নির্দেশের দাসত্ব করে। ফাইলগুলো খুলতেই প্রত্যেক মামলায় সেই একই নাম উঠে আসে, রাজেন্দ্র সিং রাঠোর, যার ইশারায় গায়ের জমি থেকে শুরু করে ঠিকা, খনন এবং অপরাধ সবকিছু চলে। কিন্তু প্রিয়াঙ্কা শর্মা সেই ধরনের কর্মকর্তা যিনি আইনকে শুধু বইয়ের পাতায় নয়, মাটিতে প্রয়োগ করতে বিশ্বাসী। তিনি নিজের কার্যালয়ে বসে আছেন, ডেস্কে মামলার ফাইল, দেয়ালে গান্ধীজির ছবি আর পাখার ঘুরঘুরানিতে তার চিন্তাধারা প্রতিধ্বনিত হচ্ছে। ফাইলগুলো উল্টাতে উল্টাতে তিনি থমকে যান। একটা মামলা তার মনোযোগ আকর্ষণ করে। এনকাউন্টারের ঘটনা। অরুণ যাদব, বয়স ২৪। প্রতিবেদনে লিখিত যে অভিযুক্ত পুলিশের ওপর গুলি চালিয়েছে, প্রত্যুত্তরে নিহত হয়েছে। কিন্তু নিচের লাইনে কিছু অসঙ্গতি। এনকাউন্টারের সময় রাত ৯:৩০ লিখিত, কিন্তু অরুণের ময়নাতদন্তের প্রতিবেদন বলছে মৃত্যু সন্ধে ৭:১৫। প্রিয়াঙ্কার ভ্রু কুঁচকে যায়। তিনি ফাইলটি বন্ধ করেন এবং আস্তে করে বলেন, কেউ তো মিথ্যে বলছে, আর আমি খুঁজে বের করব কে। ঠিক তখনই বাইরে থেকে কেউ দরজায় টোকা দেয়। ডিউটি অফিসার বলল, ম্যাডাম, বাইরে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন, বলছেন ছেলের জন্য ন্যায় চান। প্রিয়াঙ্কা গভীর নিঃশ্বাস নেন। তাকে ভিতরে আসতে বলো। দরজা খোলে। ভিতরে প্রবেশ করেন এক মহিলা, ঝুঁকে পড়া, দুর্বল শরীর, চোখে মাসের পর মাস ঘুম না হওয়ার চিহ্ন। তিনি কাঁপা কাঁপা করে বললেন, ম্যাডাম, আমার নাম লক্ষ্মী দেবী। আমার ছেলে অরুণ, পুলিশ তাকে হত্যা করেছে। প্রিয়াঙ্কার হৃদয় দ্রুত স্পন্দিত হয়। এটাই সেই নাম যা ফাইলে লিখিত ছিল। এখন ঘটনাটি ফাইল থেকে বেরিয়ে বাস্তবে তার সামনে উপস্থিত। লক্ষ্মীদেবীর চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। তিনি নির্দোষ ছিল ম্যাডাম। তিনি শুধুমাত্র একটা ভিডিও তৈরি করেছিলেন রাজেন্দ্র রাঠোরের গুদামের, যেখানে নেশার জিনিস লুকানো ছিল। ঘরে নীরবতা নেমে আসে। প্রিয়াঙ্কা নিজের আসন থেকে উঠে তার দিকে তাকান। তোমার ছেলেকে হত্যা করা হয়নি, বরং তাকে ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে, এবং এখন আমি সেই সব লোকের নাম প্রকাশ করব যারা তার উপর গুলি নয়, বরং ন্যায়ের উপর আঘাত করেছে। কিরণপুরের সেই দমকা দুপুরে এসপি কার্যালয়ের বাইরে ভিড় ছড়িয়ে পড়েছে। ভিতরে মাত্র ২ ব্যক্তি অবশিষ্ট, একজন বয়স্ক মা এবং অন্যজন সেই কর্মকর্তা যিনি এখন তাদের যন্ত্রণাকে নিজের বলে মেনে নিয়েছেন। লক্ষ্মীদেবী কাঁপা হাতে নিজের শাড়ির আঁচল সামলাচ্ছিলেন। তাদের কথাগুলো ভেঙে পড়ছিল, কিন্তু প্রত্যেক ভাঙা কথার পেছনে একটা পুড়ে যাওয়া আশা লুকিয়েছিল। ম্যাডাম, আমার অরুণ খুব সরল ছিল। তিনি বললেন, তিনি তো শিশুদের পড়াতেন, তারপর গ্রামে মোবাইল থেকে ভিডিও তৈরি করা শিখে নিয়েছিলেন। সেই সকলকে দেখিয়েছিলেন কিভাবে বিধায়কের গুদামে আফিমের বস্তা আসে। প্রিয়াঙ্কা মন দিয়ে শুনছিলেন। প্রত্যেক বাক্য যেন কোনো গোপন রহস্যের দ্বার উন্মোচন করছে। সেই রাতে লক্ষ্মীর কণ্ঠ কাঁপতে থাকে। পুলিশকর্মীরা বাড়িতে আসেন, বললেন তোমার ছেলে সন্ত্রাসবাদী। আমরা বললেন, সাহেব, এটা ভুল, সে তো শিক্ষা দিতে যায়। কিন্তু কেউ শোনেনি, এবং পরদিন অভিযানে তাকে হত্যা করে বলে দেওয়া হয়। তাদের চোখ থেকে অশ্রু নয়, লাভা প্রবাহিত হচ্ছিল, সেই লাভা যা এখন প্রিয়াঙ্কার হৃদয়েও আগুন জ্বালিয়ে দিয়েছে। ঘরে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে আসে। তারপর প্রিয়াঙ্কা আস্তে করে বলেন, সেই ভিডিও যা অরুণ তৈরি করেছিলেন, সেটা কোথায় আছে? লক্ষ্মী মাথা নিচু করেন। সেই মোবাইল পুলিশ নিয়ে গেছে ম্যাডাম। বলছিলেন সব প্রমাণ তদন্তের জন্য প্রয়োজন।
কিন্তু পরদিন বললেন যে মোবাইল হারিয়ে গেছে। হারিয়ে গেছে? প্রিয়াঙ্কা মৃদুস্বরে বলেন, যেন এই দুটি শব্দ নয়, বরং সম্পূর্ণ ব্যবস্থার নোংরা সত্যতা। তিনি অবিলম্বে নিজের সহকারীকে ডাকেন। আমাকে এই এনকাউন্টার ঘটনার সম্পূর্ণ তদন্ত ফাইল দাও, এবং শোনো, থানা অধিকারী হরপাল সিংকে আগামীকাল সকালে সভায় ডাকো। সহকারী মাথা নত করে, জি ম্যাডাম। লক্ষ্মীদেবী উঠতে শুরু করেন। তুমিও কিছু করতে পারবে না মেয়ে, তিনি বললেন, কারণ এখানে সত্য উচ্চারণকারীদেরও এনকাউন্টার ঘটে যায়। প্রিয়াঙ্কা তাদের দিকে পা বাড়ান, তাদের কাঁপা হাত ধরে নেন। মাঝি, তোমার ছেলেকে গুলি করা হয়েছে, এখন গুলি চালানোদের শাস্তি দেওয়া হবে। তার চোখে আত্মপ্রত্যয় নয়, ন্যায়ের অটলতা জল করছে। এবং যদি এই ব্যবস্থা আমাকে বাধা দেয়, তাহলে আমি এই দেওয়ালগুলোই ভেঙে ফেলব। লক্ষ্মীর চোখে প্রথমবারের মতো ভয়ের স্থানে বিশ্বাস দেখা যায়। তিনি বললেন, মেয়ে, তুমি রক্ষা করো সেই অরুণের নাম, কারণ তারপর তো আমাদের মতো লোক শুধু ঈশ্বরকে চেনে, ন্যায়কে নয়। প্রিয়াঙ্কা হাসতে হাসতে উত্তর দেন, এখনও ঈশ্বরের আগে আইন শোনানো হবে। যত তাড়াতাড়ি লক্ষ্মী বাইরে বেরোন, জানালা থেকে অস্তগামী সূর্যের রশ্মি ঘরে পড়ে, এবং সেই ফাইল যাতে অরুণের নাম লিখিত এখন প্রিয়াঙ্কার ডেস্কে খোলা পড়ে আছে। সাথে উন্মোচিত হয়েছে একটা এমন মামলা যা শুধু একটা এনকাউন্টার নয়, বরং সম্পূর্ণ ব্যবস্থা উন্মোচন করবে। সকালের ৮টা বাজে। কিরণপুরের আকাশ কুয়াশায় আচ্ছাদিত। পুলিশের গাড়ি যখন গ্রামের বাইরের বাঁকে পৌঁছে, তখন ক্ষেত থেকে আসা মাটির সুবাসে কিছু অদ্ভুত অস্থিরতা মিশে আছে। এএসপি প্রিয়াঙ্কা শর্মা নিজের টুপি খুলে জানালা থেকে বাইরে তাকাচ্ছেন। তার দৃষ্টি দূরবর্তী ক্ষেতে খেলা কয়েকটা শিশুর ওপর পড়ে। সেই নির্দোষরা হাসছে, কিন্তু সেই মাটিতে কোথাও এক যুবকের সত্যটা চাপা পড়ে আছে, অরুণের। গাড়ি থামে। লেফটেন্যান্ট বিবেক সিং দরজা খোলেন। ম্যাডাম, এটাই সেই স্থান যেখানে এনকাউন্টার দেখানো হয়েছে। প্রিয়াঙ্কা নামেন। স্থানটি নির্জন, কাছে ভাঙা সীমানা, কিছু ঝোপঝাড় এবং পোড়া মাটির চিহ্ন। বিবেক ইঙ্গিত করেন, প্রতিবেদনে লিখিত যে এখান থেকে অরুণ পুলিশের ওপর গুলি চালিয়েছে। প্রিয়াঙ্কা ঝোঁকে মাটি তোলেন। এ তো নিকট থেকে গুলি চালানো হয়েছে। তিনি প্রশ্ন করেন। বিবেক মাথা নাড়েন, না ম্যাডাম, এ তো নিকট থেকে নয়। তাহলে গুলির চিহ্ন এখানে কেন নেই? দুজনে চারপাশে তাকান। জমিতে শুধু একটা ভাঙা চটি পড়ে আছে এবং একটা পুরনো মোবাইলের চার্জার তার। প্রিয়াঙ্কা তাকে তোলেন এবং আস্তে করে বলেন, যদি এটা চার্জার হয় তাহলে মোবাইলও কোথাও না কোথাও থাকবে। অকস্মাৎ কাছের ক্ষেত থেকে এক বয়স্ক চাষি আসেন। তিনি ঝুঁকে বলেন, ম্যাডাম, যদি আপনি অরুণের কথা বলছেন তাহলে সেটা এনকাউন্টার নয়, খুন ছিল। প্রিয়াঙ্কা মনোযোগ দিয়ে তার চোখে তাকান। কি দেখেছ তুমি? চাষি কাঁপা কণ্ঠে বলেন, সেই রাতে আমি এখানে ছিলাম, খেতে জল ছাড়ছিলাম। 3টে গাড়ি আসে এবং তাদের থেকে পুলিশ কর্মীরা নামেন। অরুণকে তারা আগে থেকে ধরে রেখেছিলেন। তিনি কাঁদছিলেন, বলছিলেন আমি নির্দোষ। তারপর একটা গুলির শব্দ আসে, শুধু এক। প্রিয়াঙ্কার হাতের মাটি পড়ে যায়। শুধু একটা গুলি। চাষি মাথা নাড়েন, হ্যাঁ ম্যাডাম। তারপর সেই লোকরা গুলিবর্ষণের শব্দ নিজেদের অস্ত্র থেকে করেন, যাতে মনে হয় যে সংঘর্ষ হয়েছে। সম্পূর্ণ সত্যতা এখন তার চোখে স্পষ্ট। নাম জানো তাদের কারো? চাষি বলেন, ছিল। থানা অধিকারী হরপাল সিং সবচেয়ে সামনে ছিল। কয়েক সেকেন্ড প্রিয়াঙ্কা নীরব থাকেন। তারপর তিনি আস্তে করে বলেন, থানা অধিকারীকে আমি ডাকব না, এখন আমি নিজে সেখানে যাব। বিবেক অবাক হন, আপনি নিজে? হ্যাঁ, তিনি বলেন, কিন্তু ইউনিফর্মে নয়, সাধারণ মহিলা হয়ে। তিনি দাঁড়ান এবং গাড়ির দিকে অগ্রসর হন। পিছনে ফিরে তিনি অরুণের ভাঙা চটির দিকে তাকান। এই চটির মাটি থেকেই আমি তার নাম পরিষ্কার করব। বিবেক কিছু বলতে চান, কিন্তু প্রিয়াঙ্কার চোখে যে উজ্জ্বলতা, সেটা কোনো আইনজীবী বা পুলিশের নয়, একটা বোনের যিনি নিজের ভাইয়ের ন্যায় নিতে বেরিয়েছেন। গাড়ি আবার ধুলো উড়িয়ে চলে যায় এবং পিছনে রয়ে যায় সেই স্থান যেখানে একটা মিথ্যাকে সত্যতা বলে প্রতিষ্ঠিত করা হয়েছে। পরের দিন সন্ধ্যার সময় কিরণপুর থানার বাইরে নীরবতা, কিন্তু ভিতরে পচন। সেই পচন যা দুর্নীতি, ভীতি এবং অহংকার থেকে গঠিত। একটা পুরনো গাড়ি আস্তে আস্তে থানার প্রবেশদ্বারে এসে থামে। তাতে বসে একটা সাধারণ মহিলা, হালকা বাদামি রঙের সালওয়ার কুর্তা, মাথায় ওড়না, চোখে ভয়। অন্ততপক্ষে যারা দেখছে তাদের তো তাই মনে হয়, কিন্তু সেই মহিলা কোনো সাধারণ নারী নন। তিনি এসপি প্রিয়াঙ্কা শর্মা, যিনি আজ সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি দেখবেন আইনের দেয়ালের অভ্যন্তরে জনসাধারণের সাথে কি ঘটে। গাড়ির সাথে আসা তার সঙ্গী রিনা,
যিনি কনস্টেবল কিন্তু আজ তার মা হয়েছেন। দুজনে একসাথে সেই নাটক রচনা করেছেন যা একটা সত্যকে প্রকাশ করবে। থানার ভিতরে আসনে বসে থানা অধিকারী হরপাল সিং, মোটা দেহ, পেট থেকে বেরিয়ে আসা উদর এবং পান থেকে লাল ঠোঁট, কাছে বসা মুন্সি মোবাইলে ভিডিও দেখছে। সামনে পুলিশ কর্মীরা অলসতা করছে, কোনো ফাইল দেখছে না। প্রিয়াঙ্কা ভিতরে প্রবেশ করেন, দ্বিধায় বলেন, সাহেব, প্রতিবেদন লেখাতে চাই। হরপাল উপর থেকে নিচ পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করেন। কি ঘটেছে, কার সাথে? রিনা আস্তে করে বলেন, আমাদের সাথে গ্রামের দম্ভী লোক দুর্ব্যবহার করেছে, বাড়িতে হামলা করেছে, শুধু এফআইআর লেখাতে চাই। হরপাল হাসেন, ভালো, কোন দম্ভী? নাম বলো। রাজেন্দ্র রাঠোরের লোক। রিনা বলেন, তার নাম গুরু। হরপালের মুখের রং পরিবর্তিত হয়, তারপর ব্যঙ্গ করে বলেন, আরে, রাজেন্দ্র রাঠোরের লোকের সাথে ঝগড়া করে ফেলেছ তোমরা? তোমাদের সামর্থ্য কি? প্রিয়াঙ্কা আস্তে করে বলেন, আমরা দরিদ্র কিন্তু ন্যায়ের প্রত্যাশা করি। হরপাল আসন থেকে উঠে বলেন, ন্যায়? এখানে ন্যায় বিক্রয় হয় না, এখানে নির্দেশ চলে, এবং তোমাদের মামলা আমি লিখব না, বোঝো? প্রিয়াঙ্কা বলেন, কিন্তু সাহেব, আপনি তো পুলিশ। এর আগে যে তিনি বাক্য সম্পূর্ণ করেন, হরপাল হাত দিয়ে ডেস্কে আঘাত করেন। অনেক কথা বলো তুমি, বেরিয়ে যাও এখান থেকে, না হলে বন্দি করে দেব। তিনি নিজের সিপাহীকে ইঙ্গিত করেন, নিয়ে যাও এদের দুজনকে বাইরে। সিপাহী প্রিয়াঙ্কার হাত ধরে নেয় এবং পরবর্তী মুহূর্তে তিনি সেই ভুল করেন যা তার কর্মজীবনের সবচেয়ে বড় ত্রুটি হয়ে উঠবে। প্রিয়াঙ্কা ঝটকা দিয়ে নিজের হাত মুক্ত করেন। তার চোখে এখন সেই কৃত্রিম ভীতি নেই, সেটা ছিল ইউনিফর্ম পরা সিংহীর চোখ। তিনি আস্তে আস্তে নিজের ওড়না মাথা কেকে সরান, তারপর পার্স খুলে ডেস্কে একটা কার্ড রাখেন। কার্ডে লিখিত, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ প্রিয়াঙ্কা শর্মা। সম্পূর্ণ থানা স্থির হয়ে যায়। মুন্সির কলম হাত থেকে পড়ে যায়। হরপালের ঠোঁটে পানের রস শুকিয়ে যায়। প্রিয়াঙ্কার কণ্ঠ প্রতিধ্বনিত হয়, তাহলে এটাই তোমাদের ন্যায়? এটাই তোমাদের আচরণ একটা সাধারণ নারীর সাথে? তোমাদের মতো ব্যক্তিরা ইউনিফর্মকে নয়, ইউনিফর্ম তোমাদের লজ্জিত করেছে। তিনি অগ্রসর হন এবং বলেন, প্রতিবেদন এখন আমি নিজে লেখাব। হরপাল সিং পদ থেকে নিলম্বিত করা হলো। তার প্রতিধ্বনি সম্পূর্ণ থানায় ছড়িয়ে পড়ে। প্রত্যেক পুলিশকর্মী থমকে যায়, কারো সাহস হয় না দৃষ্টি মিলানোর। থানার বাইরে ভিড় জমে উঠেছে। লোকরা বলছে, আজ প্রথমবার কেউ ইউনিফর্মের ইজ্জত রক্ষা করেছে। প্রিয়াঙ্কা ফিরে বলেন, আজ থানা থেকে নোংরামি বেরিয়েছে, কাল এই জেলা থেকে বেরোবে। থানায় যেন কেউ বিস্ফোরক ফেলে দিয়েছে। একপাশে মুন্সি ফাইলগুলো গুছাচ্ছে, অন্য পাশে সিপাহীরা তাড়াহুড়ো করে নিজের টুপি সোজা করছে, এবং মাঝখানে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা শর্মা, যার চোখে আগুন এবং কণ্ঠে নির্দেশ। হরপাল সিং, তুমি অবিলম্বে নিলম্বিত, তিনি বলেন, এবং তার কণ্ঠ লোহার মতো প্রতিধ্বনিত হয়। থানা অধিকারী সেখানে দাঁড়িয়ে থাকে, মুখ ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে। মাফ করুন ম্যাডাম, ত্রুটি হয়ে গেছে। প্রিয়াঙ্কা শীতল স্বরে বলেন, যখন তুমি একটা সাধারণ নারীর উপর হাত তুলেছিলে তখন ত্রুটি হয়নি, অথবা তখন মানবতা ছুটিতে গিয়েছিল। তিনি মুন্সির দিকে ইঙ্গিত করেন, নিলম্বনের আদেশ টাইপ করো এবং সাথে লিখো, কর্তব্যে অবহেলা, নারীর সাথে দুর্ব্যবহার এবং অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগে নিলম্বন। সম্পূর্ণ থানা নীরব, শুধু টাইপরাইটারের খটখট শব্দ আসছে, যেন কোনো অপরাধের সাক্ষ্য প্রদান করছে। তারপর প্রিয়াঙ্কা অগ্রসর হন। তিনি আসনে রাখা পুরনো এফআইআর ফাইল তোলেন। এখন এই থানা সেটাই করবে যার জন্য এটাকে গঠন করা হয়েছে, ন্যায়। তিনি ডেস্কের সামনে দাঁড়ানো রিনাকে, যিনি এখন কনস্টেবল নয় বরং সেই নারীর প্রতীক, ডাকেন। বসো, তিনি বলেন, এখন তোমার প্রতিবেদন আমি নিজে লিখব। তিনি কলম তোলেন এবং বলেন, তারিখ আজকের। অভিযুক্ত রাজেন্দ্র সিং রাঠোর এবং তার দস্যু। অপরাধ নারীর উপর আক্রমণ, হুমকি এবং জমি দখলের চেষ্টা। মুন্সির হাত কাঁপে। ম্যাডাম, তিনি তো বিধায়ক। প্রিয়াঙ্কা তার চোখে তাকান। বিধায়ক হোক বা ভাইকিং, আইন সকলের জন্য সমান, এবং আজ আইন বলছে। সেই প্রতিবেদন সম্পূর্ণ হয়, তারপর তিনি তাতে স্বাক্ষর করেন এবং ফাইল মুন্সির সামনে রাখেন। এখন এটাকে জেলা আদালতে প্রেরণ করো। তারপর তিনি ওয়্যারলেস তোলেন, তার কণ্ঠে ঝড়। নিয়ন্ত্রণ কক্ষ শোনো, HV1, এসপি প্রিয়াঙ্কা শর্মা বলছি। গ্রাম বিসৌলিতে অবস্থিত রাজেন্দ্র সিং রাঠোরের গুদামে অবিলম্বে অভিযান চালাও। সম্ভাব্য অবৈধ নেশার পদার্থ লুকানো আছে, আমি নিজে স্থানে পৌঁছাচ্ছি। ওয়্যারলেসের লাইনে নীরবতা। তারপর উত্তর আসে, কপি দ্যাট ম্যাডাম। থানা থেকে বাইরে বেরোনোর সময় লোকের ভিড় জমে উঠেছে। গ্রামের নারীরা হাত জোর করছে, বয়স্করা আশীর্বাদ করছে। কেউ বলে, ম্যাডাম, যেমন পুলিশ যদি প্রত্যেক জেলায় থাকত তাহলে দরিদ্রকে ভীতি নয়, বিশ্বাস থাকত। প্রিয়াঙ্কা ভিড়ের দিকে তাকান, মুখে কঠোরতা কিন্তু চোখে একটা মৃদু হাসি। এটাই তো আমার লক্ষ্য, বিশ্বাস ফিরিয়ে আনা। যত তাড়াতাড়ি তিনি গাড়িতে বসেন, সাইরেনের শব্দ প্রতিধ্বনিত হয় এবং গাড়ি দ্রুত বেরিয়ে যায়।
সেই গুদামের দিকে যেখানে সত্যতা চাপা দেওয়া হয়েছে, এবং এখন সেই সত্যতা ফেটে পড়বে। কিরণপুরের সেই রাতে, যখন শহরের পথগুলো নিদ্রায়, রাজেন্দ্র সিং রাঠোরের বিলাসবহুল বাংলোয় নিদ্রা নয়, ষড়যন্ত্র জাগ্রত। তিনি নিজের চাটুকারদের সাথে দামি সিগারের ধোঁয়া টানছেন। টেলিভিশন স্ক্রিনে খবর চলছে, এএসপি প্রিয়াঙ্কা শর্মার নেতৃত্বে পুলিশ অভিযান, বিধায়কের গুদাম থেকে আফিম এবং অবৈধ অস্ত্র উদ্ধার। রাজেন্দ্র রাঠোর সিগার অ্যাশট্রেতে নিভিয়ে দেন, মুখে হাসি নয়, বিষ। একটা নারী, এবং সেটাও পুলিশের, আমাকে প্রকাশ্যে অপমানিত করেছে। তিনি দাঁত কিড়মির করে বলেন। কাছে বসা তার বিশ্বস্ত লোক বলেন, স্যার, এখন কি করব? রাজেন্দ্র রাঠোর আস্তে করে বলেন, এখন খেল সেটাই হবে, শুধু খেলোয়াড় বদলাব। তিনি ফোন তোলেন এবং নম্বর ডায়াল করেন। ডক্টর শর্মা? হ্যাঁ, সেই মিথ্যে চিকিৎসা সার্টিফিকেট প্রয়োজন। থানা অধিকারী হরপাল সিং বলবে যে সেই রাতে এএসপি ম্যাডাম তাকে আঘাত করেছে, তার পাঁজর ভেঙে দিয়েছে এবং মদ সেবন করে রেখেছে। ফোনের অপর প্রান্ত থেকে শুধু জি স্যার শোনা যায়। পরের সকালে সংবাদপত্রের শিরোনাম চিৎকার করছে, কিরণপুরের নারী এএসপি দস্যুতা করেছে, বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ বা ক্ষমতার বিরুদ্ধে চক্রান্ত। পুলিশের ইউনিফর্মে অহংকার। সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ চলতে থাকে, এটি পাওয়ার ড্রাঙ্ক এসপি, মরিৎসা প্রিয়াঙ্কার অহংকার। টেলিভিশনে প্যানেল বিতর্ক হচ্ছে। একটা অ্যাঙ্কার চেঁচিয়ে বলছে, কি এটাই সেই নারী যিনি ন্যায়ের মসিহা হতে চান? কি ক্ষমতার বল তাকে অন্ধ করে দিয়েছে? প্রিয়াঙ্কা কার্যালয়ে বসে আছেন। তিনি টেলিভিশন দেখছেন, কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তার দৃষ্টি শান্ত, কিন্তু অভ্যন্তরে ঝড়। এততে তার সহকারী ভিতরে আসেন। ম্যাডাম, জয়পুর থেকে কল এসেছে, গৃহ মন্ত্রণালয় তোমার প্রতিবেদন চাইছে। প্রিয়াঙ্কা মাথা নাড়েন, ঠিক আছে। কিন্তু কয়েক মিনিট পরে দরজায় কালো কাঁচের গাড়ি থামে। তাতে থেকে বেরোন ডিআইজি অশোক মেহতা, যিনি রাজেন্দ্র রাঠোরের পুরনো বন্ধু। তিনি কার্যালয়ে পা রাখেন। এসপি শর্মা, ওপর থেকে নির্দেশ আছে, তোমার ওপর তদন্ত বসানো হয়েছে। প্রিয়াঙ্কা দাঁড়ান। কোন বিষয়ের তদন্ত স্যার? ডিআইজি মুচকি হাসেন। তুমি বিধায়কের গুদামে অভিযান চালিয়েছ অনুমতি ছাড়া, অনুসন্ধান ওয়ারেন্ট ছাড়া, এবং শোনা যাচ্ছে তুমি নেশায় ছিলে। ঘর নীরব হয়ে যায়। প্রিয়াঙ্কার চোখে এখন শীতল ক্রোধ। স্যার, যদি আমি আইন ভঙ্গ করেছি, তাহলে সেই আইন আমার বিচার করবে, কিন্তু যদি সত্যতা ভঙ্গ করা হয়েছে, তাহলে আমি নিজে তাকে সংযোজিত করব। ডিআইজি ডেস্কে ফাইল রাখেন। এখন তোমার থেকে লিখিত উত্তর চাওয়া হয়েছে, তোমাকে নিলম্বিতও করা যেতে পারে। সেই ফাইল প্রিয়াঙ্কার চোখে নয়, হৃদয়ে আঘাত করে, কিন্তু তিনি কিছু বলেন না, শুধু আস্তে বলেন, ঠিক আছে স্যার, যা সত্য সেটাই প্রকাশিত হবে। যখন ডিআইজি চলে যান, প্রিয়াঙ্কা জানালার কাছে যান। বাইরে রোদ, কিন্তু তার মুখে ছায়া। তিনি মৃদুস্বরে বলেন, যখন কোনো নারী ব্যবস্থাকে দর্পণ দেখায়, তাহলে ব্যবস্থা তাকে ভাঙতে তৈরি হয়। কিরণপুরের গলিগুলোতে গুজব ছড়িয়ে পড়ছে, এএসপি ম্যাডাম উন্মাদ হয়ে গেছেন, তিনি তো বিধায়ককে ফাঁসাতে চাইছিলেন, থানা অধিকারীকে আঘাত করেছেন এবং এখন মিথ্যে বলছেন। মিথ্যে এখন সত্যতার মতো ছড়িয়ে পড়েছে। প্রত্যেক দেয়াল, প্রত্যেক সংবাদপত্র, প্রত্যেক চ্যানেলে সেই গল্প প্রতিধ্বনিত হচ্ছে। এএসপি প্রিয়াঙ্কা শর্মা ক্ষমতা থেকে সংঘর্ষের শাস্তি নিজে চাইছে। গৃহ মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি প্রেরিত হয়েছে। তার প্রধান ডিআইজি অশোক মেহতা, যিনি রাজেন্দ্র রাঠোরের পুরনো ঘনিষ্ঠ। সকাল 10টা বাজে প্রিয়াঙ্কাকে নোটিশ দেওয়া হয়, তোমাকে তদন্তের জন্য অবিলম্বে উপস্থিত হতে হবে। তিনি ঘরে আসেন ছাড়া ভীতি ছাড়া প্রদর্শনের। কমিটির সামনে ফাইল রাখা, ডক্টর শর্মার মিথ্যা চিকিৎসা প্রতিবেদন, যাতে লিখিত থানা অধিকারী হরপাল সিংয়ের পাঁজর এএসপির আক্রমণে ভেঙেছে এবং তাকে হৃদরোগ জিসিয়া হার্ট অ্যাট্যাক হয়েছে। প্রিয়াঙ্কা প্রতিবেদন দেখেন এবং হাসেন। অদ্ভুত, যেদিন আমি সেখানে ছিলাম তিনি আমার সাথে উচ্চস্বরে কথা বলছিলেন, এখন তার পাঁজর ভেঙে গেছে। ডিআইজি শীতল স্বরে বলেন, তোমার ওপর অভিযোগ যে তুমি ইউনিফর্মের অপব্যবহার করেছ এবং অনুশাসনহীনতা। প্রিয়াঙ্কা উত্তর দেন, স্যার, আমি ত্রুটি করিনি, আমি সেটাই করেছি যা তোমাদের ইউনিফর্ম করতে ভয় করে। ঘরে নীরবতা নেমে আসে,
কেউ তার চোখে সেই উন্মাদনা দেখেনি যা এখন প্রজ্বলিত। কিন্তু সত্যতা একা। মিথ্যের কাছে ফাইল আছে, সাক্ষী আছে, অর্থ আছে এবং নির্দেশদাতারা। হরপাল সিং হুইলচেয়ারে বসে আনা হয়, মুখে ব্যান্ডেজ, হাতে নকল প্লাস্টার। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ম্যাডাম আমাকে ধাক্কা দিয়েছেন, বললেন যে আমি তাদের নাম শুনতে পারি না। বাকি নিলম্বিত পুলিশকর্মীরা বক্তব্য দিতে শুরু করেন। সবাই একই মুখস্থ লাইন বলেন, ম্যাডাম নেশায় অপশব্দ বলেছেন, আমাদের আঘাত করেছেন এবং তারপর নিজে প্রতিবেদন লিখিয়েছেন। প্রিয়াঙ্কার মুখে কোনো ভীতি নেই, কিন্তু তার চোখে এখন যন্ত্রণা ঝলকছে। সেই যন্ত্রণা যখন সত্যের কণ্ঠও মিথ্যের হট্টগোলে চাপা পড়ে যায়। তখনই দরজা খোলে। ভিতরে আসেন লক্ষ্মীদেবী এবং তাদের কন্যা প্রিয়া। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ম্যাডাম আমাদের রক্ষা করেছেন, তিনি মিথ্যাবাদী নন, তিনি দেবদূত। ডিআইজি বিরক্ত হয়ে বলেন, এদেরকে বাইরে নিয়ে যাও, এটা মামলার সাথে সংযুক্ত নয়। সিপাহীরা তাদের বাইরে নিয়ে যান। ঘরে আবার নীরবতা। কয়েক মিনিট পরে কমিটির প্রতিবেদন প্রস্তুত। এএসপি প্রিয়াঙ্কা শর্মাকে অনুশাসনহীনতা, পদের অপব্যবহার এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অভদ্রতার অভিযোগে অবিলম্বে নিলম্বিত করা হল। সেই ফাইল ডেস্কে রাখা হয়। প্রিয়াঙ্কা কিছু বলেন না, শুধু আস্তে নিজের বেল্ট খোলেন, টুপি ডেস্কে রাখেন এবং নিজের নাম প্লেট তোলেন। এএসপি প্রিয়াঙ্কা শর্মা আস্তে পাল্টে দেন। ঘর থেকে বেরোনোর সময় কেউ প্রশ্ন করেন, ম্যাডাম এখন কি করবেন? প্রিয়াঙ্কা ফিরেন। তার চোখে এখন ন্যায় নয়, বিদ্রোহ জলজল করছে। তিনি বলেন, এখন সেটা করব যা এই ব্যবস্থার গ্রন্থে লিখিত নেই, কিন্তু ন্যায়ের আত্মা যাকে স্বীকার করে। কিরণপুরের এএসপি কার্যালয়ের সেই সন্ধ্যা কোনো শেষকৃত্যের মতো। ডেস্কে বেল্ট, টুপি এবং নাম প্লেট রাখা, এবং মাঝে দাঁড়িয়ে সেই নারী যিনি ইউনিফর্ম শুধু পরেননি, জিঁয়েছেন, প্রিয়াঙ্কা শর্মা। তার মুখে না অশ্রু, না অভিযোগ, শুধু একটা নীরবতা। সেই নীরবতা যা ঝড়ের পূর্বে আসে। ঘরের বাইরে কিছু পুলিশকর্মী দাঁড়িয়ে, কারো লজ্জা আসছে, কারো স্বস্তি, কারণ এখন ক্ষমতা সন্তুষ্ট। প্রিয়াঙ্কা আস্তে আস্তে নিজের ফাইলগুলো গুছান, প্রত্যেক পাতায় দৃষ্টি দেন এবং মৃদু স্বরে বলেন, এতে শুধু মামলা নয়, লোকদের আশা লিপিবদ্ধ। তিনি শেষবার কার্যালয়ের দরজা দেখেন, যেখানে কখনো তিনি একটা কর্মকর্তা ছিলেন। এখন সেখানে দরজা তার জন্যে ব্যবস্থার দেয়াল হয়ে উঠেছে। রাতের 11টা বাজে তিনি নিজের কোয়ার্টারে পৌঁছান। ডেস্ক ল্যাম্প জ্বলছে এবং সামনে রাখা একটা পুরনো ছবি তার পিতার। একটা সৎ হাবিলদার, যিনি কর্তব্যকালে একটা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার চালে নিহত হয়েছিলেন। প্রিয়াঙ্কা আস্তে সেই ছবি তোলেন। বাবা, তুমি বলেছিলে না, সত্যতা সবসময় বিলম্বে জয়ী হয়? কিন্তু জয়ী হয় অবশ্যই। পরবর্তী মুহূর্তে তার চোখে আর্দ্রতা আসে, কিন্তু সেই আর্দ্রতার নিচে একটা আগুন প্রজ্বলিত। তিনি এখন মিস প্রিয়াঙ্কা নন, তিনি কণ্ঠস্বর হয়ে উঠেছেন। পরের সকালে তিনি নিজের গাড়ি নিয়ে বেরোন। এখন তার কাছে কোনো সরকারি সাইরেন নেই, কোনো রক্ষক নেই, শুধু একটা ক্যামেরা এবং একটা লক্ষ্য আছে। তিনি সরাসরি লক্ষ্মীদেবীর বাড়ি পৌঁছান। দরজা খোলে এবং বয়স্ক মা তাকে দেখে কেঁদে ওঠেন। মেয়ে, তারা তোমারও সৎ কেড়ে নিয়েছে। প্রিয়াঙ্কা মুচকি হাসেন। না মাঝি, তারা ইউনিফর্ম কেড়েছে, উদ্যম নয়। তিনি ব্যাগ থেকে একটা ছোট রেকর্ডিং যন্ত্র বের করেন। এখন আমরা যুদ্ধ করব, কিন্তু তাদের পদ্ধতিতে নয়। আমরা যুদ্ধ করব সত্যতা দিয়ে। প্রত্যেক মিথ্যা, প্রত্যেক ঘুষ, প্রত্যেক নকল প্রতিবেদনকে রেকর্ড করব। লক্ষ্মীর কন্যা প্রিয়া বলেন, ম্যাডাম, কিন্তু মাধ্যম তো সব বিকৃত হয়ে গেছে। প্রিয়াঙ্কা বলেন, এখন মাধ্যম নয়, জনসাধারণ বলবে। আমরা নিজে নিজের সত্যতা বিশ্বে পৌঁছাব। এবং সেই রাতে তিনি নিজের পুরনো সাংবাদিক বন্ধু বিপুল গুপ্তার সাথে সাক্ষাৎ করেন। তিনি সেখানে ছিলেন, যিনি কখনো পুলিশ বিভাগ কভার করতেন, কিন্তু এখন ক্ষমতার ভয়ে নীরব। প্রিয়াঙ্কা সরাসরি বলেন, বিপুল, আমাকে ক্যামেরা প্রয়োজন, ব্যবস্থার সত্যতা চিত্রায়িত করতে হবে। বিপুল বিস্মিত হয়ে প্রশ্ন করেন, কি, তুমি উন্মাদ হয়ে গেছ? তোমার বিরুদ্ধে প্রমাণ গঠিত এবং তুমি এখন নিজে ক্যামেরায় বলবে? প্রিয়াঙ্কা মুচকি হাসেন, হ্যাঁ, এখন আমি ক্যামেরায় নয়, সত্যতায় দেখাব। তিনি বলেন, এখন আমি পুলিশের দেয়ালের অভ্যন্তরে নয়, লোকদের হৃদয়ে ন্যায় লিখব। ঘরে নীরবতা, শুধু একটা ক্যামেরার আলো জ্বলে ওঠে। সেই আলো যা এখন সম্পূর্ণ রাজ্যের অন্ধকারকে ছিন্ন করবে। রাতের 2টো বাজে। সময়, শহর নিদ্রিত, কিন্তু একটা ক্যামেরা জাগ্রত। ঘরে মৃদু আলো, সামনে রাখা ক্যামেরার সামনে বসে প্রিয়াঙ্কা শর্মা। এখন তার কাঁধে তারা নেই, কিন্তু মুখে সেই জ্যোতি যা কখনো ইউনিফর্ম থেকে নয়, বিশ্বাস থেকে জ্বলে। তিনি ক্যামেরার দিকে সরাসরি তাকান। কণ্ঠ নিম্ন, কিন্তু শব্দ আগুন হয়ে উঠেছে।
আমার নাম প্রিয়াঙ্কা শর্মা। আমি একটা নিলম্বিত এসপি, কারণ আমি সত্যতা বলার সাহস করেছি, কারণ আমি সেই ব্যক্তির বিরুদ্ধে কণ্ঠ তুলেছি যিনি নিজেকে ঈশ্বর মনে করেন, বিধায়ক রাজেন্দ্র সিং রাঠোর। হ্যাঁ, আমি অভিযান চালিয়েছি, কারণ আমি জানতাম যে সেই গুদামে শুধু নেশা নয়, এই ব্যবস্থার নোংরা আত্মা লুকানো। এবং যখন আমি সত্যতা প্রদর্শন করতে চাইলাম, তাহলে তারা আমার বিরুদ্ধে মিথ্যা রচনা করেছে। তিনি থেমে ক্যামেরার লেন্সে তাকান। কিন্তু এখন আমি নীরব থাকব না। এখন আমি সেটা প্রদর্শন করব যা এই ব্যবস্থা লুকিয়ে রাখে। ক্যামেরার রেকর্ডিং সমাপ্ত হয়। বিপুল গুপ্তা বলেন, প্রিয়াঙ্কা, যদি এই ভিডিও ভাইরাল হয় তাহলে তোমাকে বন্দি করা যেতে পারে। তিনি মুচকি হাসেন। যদি ভয় করতাম তাহলে ইউনিফর্ম ত্যাগ করতাম না বিপুল। পরের দিন সকাল 7 বাজে সেই ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করা হয়। কেউ ভাবেনি যে একটা একাকী নারীর কণ্ঠ এত দূর পর্যন্ত প্রতিধ্বনিত হতে পারে। প্রথমে 100, তারপর 1000, তারপর লক্ষ লক্ষ লোক ভিডিও দেখেন। মন্তব্যের বান আসে। আমরা তোমার সাথে আছি প্রিয়াঙ্কা ম্যাডাম। এখন প্রকৃত পুলিশ দেখা গেল। ন্যায়ের জন্য একটা নারীর এই যুদ্ধ প্রত্যেক কন্যার যুদ্ধ। টেলিভিশন চ্যানেল যারা গতকাল পর্যন্ত তার বিরুদ্ধে ছিল, এখন সেই বিতর্ক করছে। কি প্রিয়াঙ্কা শর্মা সত্য বলছেন? কিরণপুরের চৌরাস্তায় লোকরা তার নাম নিয়ে স্লোগান দিতে শুরু করেন, ন্যায়ের কন্যা প্রিয়াঙ্কা শর্মা জিন্দাবাদ। লক্ষ্মীদেবীর বাড়ির বাইরে মাধ্যমের ভিড় জমে। তিনি বলেন, তিনি আমাদের ছেলের জন্য যুদ্ধ শুরু করেছিলেন, এখন তিনি সমগ্র সমাজের জন্য যুদ্ধ করছেন। ওদিকে জয়পুরের ক্ষমতা করিডরে হট্টগোল পড়ে গেছে। রাজেন্দ্র সিং রাঠোর ক্রোধে ফোন ছুঁড়ে ফেলেন। এই নারী থামার মতো নয়, এখন তাকে বাধা দিতে হবে যে কোনো মূল্যে। কিন্তু বিলম্ব হয়ে গেছে, কারণ জনসাধারণ এখন জাগ্রত। শত শত নারী, কলেজের ছাত্রছাত্রী, চাষিরা সবাই সামাজিক মাধ্যমে তার ভিডিও ভাগ করে। তিনি একটা নাম নন, তিনি আন্দোলন হয়ে উঠেছেন। রাতে যখন প্রিয়াঙ্কা জানালার কাছে বসে তার ফোনে বিজ্ঞপ্তির আলো জ্বলজ্বল করছে, 2.7 মিলিয়ন দর্শন, তিনি মুচকি হেসে বলেন, এখন এই যুদ্ধ আমার নয়, এখন এটা প্রত্যেক সেই ব্যক্তির যুদ্ধ যারা ব্যবস্থা থেকে পরাজিত হয়েছে। রাতের নীরবতা ভেঙে যায়, কারণ এখন ক্ষমতার হৃদয়ে স্পন্দিত হতে শুরু করে। প্রত্যেক খবর চ্যানেলে একই সংবাদ, এসপি প্রিয়াঙ্কা শর্মার সত্যতা এখন সম্পূর্ণ প্রদেশে প্রতিধ্বনিত হচ্ছে। কিরণপুর থেকে জয়পুর পর্যন্ত গ্রামে, কলেজে, কার্যালয়ে প্রত্যেক স্থানে একই নাম, প্রিয়াঙ্কা। লোকরা দেয়ালে তার পোস্টার লাগিয়ে দিয়েছে, লিখিত, তিনি যাকে ক্ষমতা ঝুঁকাতে চাইছিল তিনি ঝুঁকবে নয়, যুদ্ধ করতে এসেছে। রাজেন্দ্র সিং রাঠোর এখন উত্তেজিত হয়ে উঠেছে। তিনি নিজের লোককে ডাকেন, তাকে নিয়োগ করো যে কোনো উপায়। কিন্তু এখন গল্প তার হাত থেকে বেরিয়ে গেছে, কারণ প্রিয়াঙ্কা শুধু একটা ভিডিও তৈরি করেননি, তিনি ব্যবস্থার প্রত্যেক স্তর রেকর্ড করেছেন। থানার মিথ্যা ফাইল, ডক্টর শর্মার নকল প্রতিবেদন এবং মন্ত্রীর স্বাক্ষরিত অনুমোদন, সবের প্রমাণ তার কাছে আছে। সেই রাতে বিপুল গুপ্তা ভিডিওর দ্বিতীয় অংশ আপলোড করেন। ভিডিওর শুরু একটা সত্যতা থেকে। এটাই সেই প্রতিবেদন যাতে মিথ্যার স্বাক্ষর আছে, এটাই সেই ফাইল যা চাপা দেওয়া হয়েছে, এবং এটাই সেই কর্মকর্তা যারা ন্যায়কে বিক্রি করে দিয়েছে। ভিডিও আগুনের মতো ছড়িয়ে যায়। লোকরা পথে নেমে আসে। কিরণপুরে হাজার হাজারের ভিড় থানার বাইরে জমে। স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে, দুর্নীতি হায় হায়, প্রিয়াঙ্কা তুমি অগ্রসর হও, আমরা তোমার সাথে আছি। গৃহ মন্ত্রণালয়কে বাধ্য হয়ে একটা বিশেষ এসআইটি গঠন করতে হয়, যার নেতৃত্ব রাজধানীর সবচেয়ে প্রবীণ বিচারক করেন। 7 দিনের তদন্ত চলে। প্রত্যেক প্রমাণ প্রিয়াঙ্কার কথাকে সত্য প্রমাণিত করে। প্রতিবেদন প্রকাশিত হয়। এনকাউন্টার নকল ছিল। এএসপি শর্মার ওপর আরোপিত অভিযোগ ভিত্তিহীন। রাজেন্দ্র সিং রাঠোর এবং হরপাল সিং দোষী প্রমাণিত। রাজেন্দ্র রাঠোরের গ্রেফতারি লাইভ টেলিভিশনে হয়। ক্যামেরার সামনে হাতকড়া পরানো হয়। তার মাথা নত। যিনি গতকাল পর্যন্ত নিজেকে ঈশ্বর মনে করতেন, আজ সেই জনসাধারণের সামনে অপরাধী হয়ে দাঁড়িয়ে। ওদিকে সেই কার্যালয় যেখানে কখনো প্রিয়াঙ্কা নিজের বেল্ট খুলেছিলেন, আজ সেই বেল্টটাকে ফিরিয়ে পরানো হয়। ডিআইজি মেহতা মাথা নত করে বলেন, ম্যাডাম, ব্যবস্থা ত্রুটি করেছে, কিন্তু আপনি সঠিক ছিলেন। প্রিয়াঙ্কা মুচকি হেসে উত্তর দেন, ত্রুটি মানুষ থেকে ঘটে, কিন্তু যখন ত্রুটিকে সত্যতা বলে গড়ে তোলা হয়, সেখান থেকেই ব্যবস্থা মারা যায়। তিনি আবার নিজের নাম প্লেট তোলেন, এসপি প্রিয়াঙ্কা শর্মা, এবং তাকে ফিরিয়ে ডেস্কে রাখেন। কিন্তু এবার উল্টো নয়, সোজা। বাইরে হাজার হাজার লোক দাঁড়িয়ে। ভিড়ে লক্ষ্মীদেবী আছেন, প্রিয়া আছেন, এবং সেই সব যাদের কণ্ঠ বছরের পর বছর চাপা দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা চুল বাঁধেন, টুপি পরেন এবং বলেন, এখন এই ইউনিফর্ম ভয় দেখানো নয়, রক্ষা করার জন্য ব্যবহৃত হবে। লোকরা করতালি দেন এবং আকাশে স্লোগান প্রতিধ্বনিত হয়।
ন্যায়ের কন্যা প্রিয়াঙ্কা শর্মা জিন্দাবাদ। তিনি আকাশের দিকে তাকান, যেখানে মেঘের মধ্য থেকে সূর্যের রশ্মি বেরোচ্ছে। তিনি মুচকি হাসেন এবং বলেন, সেই যে অন্ধকার ছিল এখন সমাপ্ত, কারণ এখন এই দেশে ভীতি নয়, ন্যায়ের প্রভাত হবে।